রেকর্ড করার আগে একটু মনে করিয়ে দেবে, ঠিক আছে? বুঝলে? রেকর্ড যখন ক্লাসে যখন জয়েন করবে না, একটু রেকর্ড হচ্ছে কিনা স্যার এটা মনে করিয়ে দেবে। আর বুঝতে পেরেছো? আচ্ছা চলো, দেখো, আজকে 56 দাগের প্রশ্নটা তোমরা লক্ষ্য করো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। জাপানের গ্যাস ও কারিগরি সংস্থা, যেটার নাম হচ্ছে সিএফএস, সিএফসিএস, ঠিক আছে? অর্থাৎ সিএফসি, সরি, সিএফসি, সিএফসি হবে, এস হবে না, সিএফসি এর বিকল্প হিসাবে বিশেষ কোন যন্ত্রের আবিষ্কার করেছেন? জাপানের গ্যাস কারিগরি সংস্থা সিএফসির বিকল্প হিসাবে বিশেষ কোন যন্ত্রের আবিষ্কার করেছেন? চলো। আইস ক্লিনিং যন্ত্র, তাই তো? এই আইস ক্লিনিং যন্ত্রটা দেখেছো ছবি, দেখেছো কেউ? দেখো না। হ্যালো। এখানে দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ যন্ত্রগুলো? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো। আবার নেট প্রবলেম, নেট। হ্যালো। 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 বলছি নেটের আজকে এত কি হচ্ছে বলো দেখি। আমি কল লাগিয়ে ক্লাস করাচ্ছি, অন্য সময় কল লাগালে ক্লিয়ার হয় নেটটা, বুঝতে পারছো? আজকে তারপরও ব্যাপার কি? সুদীপ্ত মাঝি, সু- সুদীপ্ত, সুদীপ্ত, শুনতে পাচ্ছো? ক্লাস করছো? সব ক্লাসগুলো
ম্যাথ ক্লাস, জেআই ক্লাস করছো? বুঝতে পারছো সব কিছু? চলো, এই যে জাপানের গ্যাস কারিগরি সংস্থা সিএফসি এর বিকল্প হিসাবে বিশেষ কোন যন্ত্র আবিষ্কার করেছেন? আইস ক্লিনিং। ঠিক আছে, ছবিটা দেখো, এখানে ছবি কি তোমরা দেখতে পাচ্ছ? গুগলে সার্চ করবে, দেখতে হবে এরকম যন্ত্র। ঠিক আছে, এই ধরনের যন্ত্র দেখতে পাচ্ছ ছবিগুলো? চলো, আচ্ছা, সিএফসি, এই সিএফসির ফুল ফর্ম কি বলতো? সিএফসির ফুল ফর্ম বলেছো ক্লোরোফ্লুরোকার্বন। আচ্ছা, ক্লোরিন, ফ্লোরিন এবং কার্বনের সমন্বয়ে তৈরি একটি যৌগ হলো সিএফসি। কি কি দিয়ে? ক্লোরিন, ফ্লোরিন ও কার্বনের সমন্বয়ে তৈরি যৌগকে আমরা বলছি সিএফসি। জাপানের গ্যাস ও কারিগরি সংস্থার নাম সিএফসিএস। ঠিক আছে, সিএফসিএস। সিএফসিএস এর বিকল্প হিসাবে বিশেষ আইস ক্লিনিং যন্ত্রের আবিষ্কার করেছেন। এর বিকল্প হিসাবে সিএফসিএস অর্থাৎ সিএফসির বিকল্প হিসাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন সকলে দেখতে পাচ্ছ স্ক্রিনে। টিন ও সীসা সংকর ফিউজ তারের উপাদানটি, ফিউজ তারের উপাদান কোনটা হবে? সকলে উত্তর দাও। দেখো, একদম সঠিক অ্যান্সার। ফিউজ তারের উপাদান হচ্ছে টিন ও সীসার সংকর ধাতু। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আমরা যে বললাম যে ফিউজ তারের উপাদান যে দুটি, টিন ও সীসা, এই টিন ও সীসার অনুপাত কত? 1:2, মাথায় রাখবে, 1:2। আচ্ছা, ফিউজের যে পাতলা তার থাকে না, ওই পাতলা তার কি দিয়ে তৈরি হয়? সরি, ফিউজ পাতলা তার দিয়ে তৈরি হয় কেন? ফিউজ পাতলা তার দিয়ে কেন তৈরি হয় বলো তো? কারণ জানার চেষ্টা। দেখো, একটা ফিউজ তুলনামূলকভাবে কম গলনাঙ্ক সহ একটা পাতলা তারের গঠিত হয়ে থাকে। তারে কারেন্ট বাড়লে তারটি গরম হয়ে গলে যায়, তাই তো? এটি তারের গলে যায় এবং সার্কিট ভেঙে যায়। সুতরাং সংযুক্ত সরঞ্জামগুলি যদি বড় স্রোত থেকে সুরক্ষিত পায়, সেক্ষেত্রে কি হয়? ফিউজ পাতলা তার দিয়ে তৈরি করা হয়। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন এসেছিল যেটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রশ্নটা ছিল এএলপি সিবিটি ইলেকট্রিশিয়ান। ঠিক আছে, ইলেকট্রিশিয়ান প্রশ্ন এসেছিল। এএলপি সিবিটি, এটা হচ্ছে ইলেকট্রিশিয়ান এক্সাম। ঠিক আছে, যে ফিউজিং উপাদান সাধারণত তৈরি হয় কিসের দ্বারা? প্রশ্নটা দেখো, এখান দিয়ে তবে ঘুরে ফিরে প্রশ্ন হতে পারে। প্রশ্নটা কি? যে ফিউজিং উপাদান সাধারণত তৈরি হয় কিসের দ্বারা? ইস্পাত, লোহা, অভ্র না তামা?
তামা একদম সঠিক অ্যান্সার। তামা একদম সঠিক অ্যান্সার। আচ্ছা, এই যে ফিউজ তার, এটাও কিন্তু একটা পরীক্ষা এসেছিল। আরেকটা প্রশ্ন আরো অন্য রিলেটেড। প্রশ্নটা ছিল যে এমপি এমপি পুলিশ এসআই অফিসিয়াল পেপার 2017 সালে এমপি পুলিশ পেপার, সরি এমপি পুলিশ এসআই অফিসিয়াল পেপার, লক্ষ্য করো। প্রশ্নটা ছিল যে ফিউজ তারের জন্য ব্যবহৃত পদার্থের কোন বৈশিষ্ট্যটি থাকা উচিত। প্রশ্ন দেখো, অনেক ধরনের প্রশ্ন হয়ে যাচ্ছে, যেগুলো হচ্ছে, হবে পরবর্তীকালে। আমি সেই ধরনের প্রশ্ন কিন্তু আলোচনা করছি একই টপিক থেকে, ঠিক আছে। ফিউজ তারের জন্য ব্যবহৃত পদার্থের কোন বৈশিষ্ট্য থাকা উচিত? উচ্চ রোধাঙ্ক, উচ্চ গলনাঙ্ক, নিম্ন গলনাঙ্ক, উচ্চ নমনীয়তা। নো, নিম্ন গলনাঙ্ক, নিম্ন গলনাঙ্ক, ঠিক আছে। নিম্ন গলনাঙ্ক, এটা মাথায় রাখবে, ঠিক আছে। চলো, আমরা এটা নিয়ে আর বিশেষ কোনো আলোচনা করতে যাব না, কেননা আমরা ইলেকট্রিশিয়ান নয়। চলো, সব থেকে প্রতিক্রিয়াশীল ধাতব মৌলটির নাম। সকলে উত্তর দাও, সকলে উত্তর দাও। সব সব থেকে প্রতিক্রিয়াশীল ধাতব মৌলটির নাম। সিজিয়াম কে বলেছো? সিজিয়াম একদম সঠিক অ্যান্সার। সিজিয়াম যেটি হচ্ছে পঞ্চম ক্ষারীয় ধাতু, সমস্ত ধাতুর মধ্যে সবচেয়ে প্রতিক্রিয়াশীল ধাতু এই সিজিয়াম, যেটা হচ্ছে পঞ্চম ক্ষারীয় ধাতু। পর্যায় সারণী লক্ষ্য করো, পর্যায় সারণী লক্ষ্য করো। পর্যায় সারণীর অন্তর্ভুক্ত সবচেয়ে হালকা ধাতুর নাম কি? বলো তো, পর্যায় সারণী থেকে প্রশ্ন কিন্তু আসে। পর্যায় সারণীর অন্তর্ভুক্ত সবচেয়ে হালকা ধাতুর নাম কি? ইউপিটিজিটি সায়েন্স, ইউপিটিজিটি সায়েন্স 2019 অফিসিয়াল পেপার লক্ষ্য করো। পর্যায় সারণীর অন্তর্ভুক্ত সবচেয়ে হালকা ধাতু হচ্ছে কোনটা? এলআই, এসএন, এইচই না এইচ, কোনটা হবে? পর্যায় সারণীর সবচেয়ে হালকা ধাতু হচ্ছে এল আই। এল আই মাথায় রাখবে সকলে, এল আই। একটি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা তার ভর সংখ্যা হিসাবে পরিচিত, এবং এটি এ দ্বারা চিহ্নিত করা হয়। কি দ্বারা? এ দ্বারা। প্রোটন এবং নিউট্রন একটি পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত থাকে এবং ইলেকট্রনের ভর নগণ্য হওয়ায় এগুলি পদার্থটির ভরের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখে, ঠিক আছে। এলআই এবং এসএন হচ্ছে কি? ধাতু, এবং তাদের ভর সংখ্যা বলতো। এলআই এর ভর সংখ্যা কত? 6.94, আর এসএন এর ভর সংখ্যা কত? 180.71, ঠিক আছে। এইচই এবং এইচ যেগুলো বাকি আছে, এইচই এবং এইচ, এটা হচ্ছে কি? এগুলো হচ্ছে ধাতু নয়। এইচই এবং এগুলো হচ্ছে অধাতু, ঠিক আছে। এগুলো হচ্ছে অধাতু, এগুলো ধাতু নয়। এই দুটো ধাতু, এল আই আর এস এন।
আর এইচ যে এইচ না, এটা ধাতু নয়, এটা হচ্ছে অধাতু। ক্লিয়ার? এটা হচ্ছে কি? অধাতু, মাথায় রাখবে। কি বলো? স্ক্রিন দেখতে পাচ্ছ এখন? চলো। লিথিয়াম। এলআই, এলআই মানে কি? এলআই কি? এলআই হচ্ছে কি? এলআই হচ্ছে লিথিয়াম। কি? এলআই হচ্ছে কি? লিথিয়াম। এলআই কি? লিথিয়াম। মাথায় রাখবে। এই লিথিয়াম যেটা হচ্ছে সবচেয়ে, কি বললাম, লিথিয়ামের কি প্রশ্নে কি ছিল? যে পর্যায় সারণীর অন্তর্ভুক্ত সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম, সবচেয়ে হালকা ধাতু, যেটার হচ্ছে ভর সংখ্যা হচ্ছে 6.94। ঠিক আছে? আচ্ছা, এইচ ই এবং এইচ, এইচ ই এবং এইচ ই এবং এইচ, এই দুটো হচ্ছে কি? এইচ ই এবং এইচ, এই দুটো হচ্ছে অধাতু। ঠিক আছে? এইচ ই এবং এইচ, এইচ ই এবং এইচ, এই দুটো হচ্ছে অধাতু। ঠিক আছে? আর পদার্থ যেটা বললাম, পদার্থ ধাতু বললাম এস এন এবং এল আই। ঠিক আছে? এটা হচ্ছে ধাতু, এদের ভর সংখ্যা আছে। লিথিয়াম হলো একটা নরম রূপালী সাদা ক্ষারীয় ধাতু। এটি সবচেয়ে হালকা ধাতু বলা হয় পর্যায় সারণীর মধ্যে। পর্যায় সারণীর ছক দেখো, সবচেয়ে হালকা ধাতুর পর্যায়ে পড়ছে এটি। সবচেয়ে হালকা কঠিন মৌল এটি, যার পারমাণবিক সংখ্যা কত? লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 3। মাথায় রাখবে, কত? 3। লিথিয়াম কিন্তু অত্যন্ত প্রতিক্রিয়াশীল এবং শিখা প্রতিরোধ। ঠিক আছে? শিখা প্রতিরোধক খনিজ তেলের মধ্যে থাকা উচিত, এটা থাকে। লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু। দেখো, এটি বিমান তৈরি করার সময় লাগে এটি, এবং নির্দিষ্ট কিছু ব্যাটারিতেও এটা কিন্তু ব্যবহার করা হয় লিথিয়াম এলআই। ঠিক আছে? বিমান তৈরির ক্ষেত্রে আবার ব্যাটারিতেও ব্যবহার করা হয়। এটি মানসিক স্বাস্থ্যের ব্যবহৃত হয়, যেমন লিথিয়াম কার্বনেট হচ্ছে কি? লিথিয়াম কার্বনেট, লিথিয়াম কার্বনেট হলো বাইপোলার ডিসঅর্ডারের একটি সাধারণ চিকিৎসা। কিসের চিকিৎসা? বাইপোলার ডিসঅর্ডারের একটি সাধারণ চিকিৎসা, যা অসুস্থতার কারণে মেজাজের পরিবর্তনকে স্থিতিশীল করতে সাহায্য করে এই লিথিয়াম। ক্লিয়ার? চলো। ক্লিয়ার হয়েছে যেগুলো আলোচনা করেছি? হ্যালো? বলছি যেগুলো আলোচনা করেছি, বুঝতে সক্ষম হয়েছে সকলে? সকলে বুঝতে সক্ষম হয়েছো? বা আমি বুঝাতে সক্ষম হয়েছি? চলো পরবর্তী। জল বিশুদ্ধ করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহৃত হয়, যেহেতু এটা ড্যাশ। সকলে উত্তর দাও। হ্যালো? সকলে আওয়াজ শুনতে পাচ্ছ তো? আওয়াজ শুনতে পাচ্ছ? চুপচাপ হয়ে গেছো, বুঝতে পারছি না। আমি ভাবছি নেট ফেট শোনা যাচ্ছে না কেউ। নেটের প্রবলেম হচ্ছে যে, বিশ্বাস নেই। তাহলে প্রশ্নের উত্তরটা কি হয় বলো? জল বিশুদ্ধ করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহৃত হয়, যেহেতু এটা কি? হ্যাঁ, অক্সিডাইজিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। বলো তো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট সংকেতটা বলো তো তাড়াতাড়ি। সংকেত বলো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। সংকেতটা তোমরা একটু নোট করো। কে এম। ঠিক আছে? কে এম এন ও 4। ঠিক আছে? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এটি হচ্ছে একটি কড়া। হ্যালো? হ্যাঁ, কি বলছো বলো? কে এম এন ও 4 এ লিখে দিয়েছি, দেখো। বুঝতে আশা করছি তেমন আমি লিখতে কোনো অসুবিধা আছে, লিখার তেমন পেন টেপ তোমার নাই।
যতটা লিখে বোঝানোর চেষ্টা করছি একটু দেখে নাও, ঠিক আছে? বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করো। KMNO4, ঠিক আছে? আচ্ছা, লিখেছো? লিখেছো? KMNO4 হলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটা কড়া অক্সিডাইজিং এজেন্ট, যেটি জলের মধ্যে থাকা অশুদ্ধতা, যেমন তুমি ধরো লোহা, ম্যাঙ্গানিজ, হাইড্রোজেনস, হাইড্রোজেন সালফাইড, H2S কে কঠিন কণায় পরিণত করে জারিত করে দেয় এটি, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই অশুদ্ধতাকে জল থেকে ছেঁকে নেওয়া হয়, এটি হচ্ছে K+। এবং MnO, ঠিক আছে, MnO4 আয়ন বিশিষ্ট এক প্রকার লবণ এটি, ঠিক আছে? বুঝতে পেরেছো? সকলে তুলেছো? ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন নোট করো। জলের পরিশোধনে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয় কারণ এটি কি? এই দেখো, প্রশ্ন একই ঘুরিয়ে দেওয়া হয়েছে। জলের পরিশোধনে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহৃত হয় কারণ এটি হচ্ছে স্টেরিলাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট না লিচিং এজেন্ট, কোনটা হবে? এক্ষুনি বলে, অক্সিডাইজিং এজেন্ট। প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, অপশানও কিছু হালকা চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? তবে মাইন্ড চেঞ্জ করবে না। ক্লিয়ার? আচ্ছা, যেটা বলেছিলাম, জলের জন্য ব্যবহৃত আরও কিছু রাসায়নিক জীবাণুনাশক আছে, বলো তো, একটা একটা নাম বলে যাও। জলের জন্য আরও কিছু রাসায়নিক জীবাণুনাশক আছে, নাম বলে যাও তাড়াতাড়ি। জলের জন্য ব্যবহৃত আরও কিছু জীবাণুনাশক আছে, রাসায়নিক জীবাণুনাশক, নাম বলে যাও। পারবে কেউ? নোট করো, হাইপোক্লোরাইড, নোট করো ক্লোরিন ডাইঅক্সাইড, ক্লোরিন, হাইড্রোজেন প্যারক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি, এগুলি হচ্ছে কি? এগুলো জলে ব্যবহৃত রাসায়নিক জীবাণুনাশক, মাথায় রাখবে, ঠিক আছে? আশা করছি সকলে নোট করেছো, থেকে গেলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা দেখো, জলের পরিশোধনে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়, এর কারণটা কি বলতো? নির্বীজন করা, জারণ করা না বিজারণ করা না লিচ করা, আলোচনা করেছি। WBCS প্রিলি পরীক্ষা 2020 সালে এক্সাম এসেছিল। জলের পরিশোধন পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়, এটার কারণ কি? নির্বীজন করা না জারণ করা না বিজারণ করা না লিচ করা, কোনটা হবে? তাড়াতাড়ি উত্তর দাও, আলোচনা করেছি। জারণ, জারণ করা, জারণ করা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো, জারণ করা, ঠিক আছে, জারণ করা ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রাসায়নিক সংকেতটা বলো, এক্ষুনি আলোচনা করেছি, দেখি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMNO4। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি কি কাজে লাগে? কি কি কাজে লাগে? এটি কি কি কাজে লাগে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি কি কাজে লাগে? বিভিন্ন ত্বকের অবস্থার জন্য ওষুধ হিসাবে ব্যবহার করা হয়, বিভিন্ন ত্বকের অবস্থার জন্য, ত্বকের রোগের জন্য এটি ওষুধ। পায়ের ছত্রাক সংক্রমণ, পায়ে যে ছত্রাক সংক্রমণ হয়, ইমপেটিগো, পেমফিগাস, সুপারফিশিয়াল ক্ষত, ডার্মাইটিস, গ্রীষ্মমণ্ডলীয় আলসার, এগুলোর কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে, রোগের ক্ষেত্রে। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রংটা কি, কেউ জানো রং কি এর? এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রংটা কি, কালার কি, কি কালার হয়ে থাকে এটা? হ্যাঁ, কি কালার হয়ে থাকে? কালো? নো। ইলেকট্রনিক ট্রানজিশনের কারণেই, কিসের কারণে? ইলেকট্রনিক ট্রানজিশনের কারণে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রং কিন্তু বেগুনি হয়, বেগুনি।
ঠিক আছে, বেগুনি হয়। ইলেকট্রনিক ট্রানজিশনের কারণেই পটাশিয়াম পারম্যাঙ্গনেটের রং বেগুনি হয়। ঠিক আছে। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গনেট বললাম, পটাশিয়াম ডাইক্রোমেটের রাসায়নিক সংকেত কি বলতো? যেটার রং কিন্তু লাল রঙের, পুরো লঙ্কা গুঁড়ার মতো। লঙ্কা গুঁড়া দেখেছো? লঙ্কা গুঁড়া। পটাশিয়াম ডাইক্রোমেট সংকেত কি? নোট করো। পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত হচ্ছে K2, K2, K2 Cr207। ঠিক আছে, K2 Cr2O7। এটি কিন্তু একটা অজৈব যৌগ, জৈব নয়, এটি হচ্ছে একটা অজৈব যৌগ। এটি একটি রাসায়নিক বিকারকও বটে। তবে আমরা এটি জারক পদার্থ হিসাবে বিভিন্ন পরীক্ষাগারে, শিল্পক্ষেত্রে কিন্তু ব্যবহার হতে দেখি। ঠিক আছে, জারক হিসাবে। ঠিক আছে। কাদের দেহে রুমিন্যান্ট পাকস্থলী থাকে? খুবই ইম্পর্টেন্ট ভিভিআই প্রশ্ন, পপুলার না হলে কিন্তু ইম্পর্টেন্ট। চলো, কাদের দেহে রুমিন্যান্ট পাকস্থলী থাকে? তাড়াতাড়ি উত্তর দাও। হ্যাঁ, পায়রা। সবাই বলছে হাতি, বিড়াল, পায়রা, গরু, কোনটা হবে বলো? গরু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, রুমিন্যান্ট, এই রুমিন্যান্টটা কি জানো? রুমিন্যান্টটা কি? রুমিন্যান্ট এটা কি জানো? এই ধরনের প্রশ্ন ইউপিএসসি এক্সাম, লক্ষ্য করে ইউপিএসসি এক্সামে বেশি থাকে রুমিন্যান্ট। ইউপিএসসি এক্সাম, রুমিন্যান্ট। রুমিন্যান্ট, রুমিন্যান্ট হচ্ছে একটা কি জানো? এটা গরুর পাকস্থলীতে থাকে রুমিন্যান্ট। গরুর পাকস্থলীতে। ঠিক আছে, গরুর পাকস্থলীতে মাথা রাখবে। রুমিন্যান্ট পাকস্থলীটি যে গরু। আরও থাকে এখানে, যেমন অপশান নেই, আরও থাকে, যেটা হচ্ছে ভেড়ার ভেড়া। ঠিক আছে, ভেড়ার পাকস্থলীতে থাকে এটি। এবং এখানে ছাগলের অপশান নেই, ছাগলেরও পাকস্থলীতে এটা থাকে। ঠিক আছে, রুমিন্যান্ট। ঠিক আছে, আরও থাকে যেটা হচ্ছে হরিণ, হরিণের পাকস্থলীতে কিন্তু এটা থাকে, এই রুমিন্যান্ট পাকস্থলী থাকে। ঠিক আছে, আরও থাকে জিরাফ, জিরাফের পাকস্থলী থাকে, এটা রুমিন্যান্ট পাকস্থলী। ঠিক আছে, জিরাফের রুমিন্যান্ট পাকস্থলী আছে, ভেড়ার আছে, এবং হরিণের আছে, ছাগলের আছে, আর গরুর আছে। ঠিক আছে, নোট করে নাও। কিন্তু অপশান কিন্তু পাল্টে দিতে পারে, তাই জন্য তোমাদেরকে এগুলো অবশ্যই জানতে হবে। অপশান পাল্টে দিতে পারে। ঠিক আছে, গরু না থাকতে পারে, গরুর বদলে ভেড়া থাকতে পারে। ঠিক আছে, এমনও হতে পারে, এ বি দুটোই দিতে পারে। অপশান চুজ করতে হবে তোমাদেরকে। ঠিক আছে, এই পাকস্থলীটি 4 প্রকোষ্ঠযুক্ত হয়ে থাকে। কটি? কটি প্রকোষ্ঠযুক্ত? এই পাকস্থলীটি 4টি প্রকোষ্ঠযুক্ত হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, রুমিন্যান্ট পাকস্থলী আমরা যে 4টি প্রকোষ্ঠ বললাম, এই 4টি প্রকোষ্ঠের নাম একটু নোট করে নাও। 4টি প্রকোষ্ঠ হচ্ছে, প্রথম প্রকোষ্ঠের নাম হয়েছে রুম্যান। রুম্যান, ঠিক আছে, রুম্যান। 4টি প্রকোষ্ঠের মধ্যে প্রথম যে রুম্যান, ঠিক আছে, রয়স্য ময়কা দন্তন্য, রুম্যান। ঠিক আছে, রুম্যান পাকস্থলী, রুম্যান। আরেকটা আছে রেটিকুলাম। ঠিক আছে, রেটিকুলাম, রেটিকুলাম। তৃতীয় নম্বর হচ্ছে নোট করো সকলে, অমাসাম। ঠিক আছে, অমাসাম, অমাসাম। আর চতুর্থ নম্বরে যেটা হচ্ছে অ্যাবোমাসাম। ঠিক আছে,
অজফলা আকার, বয়কার, অ্যাবো মাসাম, ময়কার দন্তসয়কার ম। ঠিক আছে, অ্যাবো মাসাম। আশা করছি সকলে নোট করেছো। চলো। আচ্ছা, রুমেন জীবাণু, এই যে রুমেন জীবাণু হচ্ছে গাজন করে এবং উদ্বায়ী ফ্যাটি অ্যাসিড তৈরি করে এটি, যা গরুর প্রধান শক্তির উৎস হচ্ছে রুমেন। এই রুমেন জীবাণু হচ্ছে গরুর প্রধান শক্তির উৎস। রুমেন জীবাণুগুলি বি ভিটামিন, ভিটামিন কে এবং অ্যামিনো অ্যাসিডে তৈরি করে ফেলে। ঠিক আছে, রুমেন জীবাণুগুলি কি? বি ভিটামিন, ভিটামিন বি, ভিটামিন কে এবং অ্যামিনো অ্যাসিড তৈরি করতে সাহায্য করে রুমেন জীবাণু, যেটা হচ্ছে গরুতে থাকে, গরুর মধ্যে থাকে। ঠিক আছে, চলো। আচ্ছা, একটা প্রশ্ন ছুড়ে দেই, যেখানে প্রশ্নটা হচ্ছে যে সকল তৃণভোজী প্রাণীর কি একাধিক পাকস্থলী থাকতে পারে? সকল তৃণভোজী যে প্রাণী তাদের কি একাধিক পাকস্থলী থাকে? কি হবে, জানা আছে কারোর? দেখো, বেশিরভাগ তৃণভোজী প্রাণীর বেশ কয়েকটি পাকস্থলী প্রকোষ্ঠ আছে মাংসাশী প্রাণীদের তুলনায়। ঠিক আছে, মাংসাশী প্রাণী আর তৃণভোজী প্রাণী তফাৎটা কিন্তু আলাদা। এদের পাকস্থলী কিন্তু গঠন ভিত্তিগত আলাদা। ঠিক আছে, মাংসাশী প্রাণীর তুলনায় তাদের পরিপাকতন্ত্র, অর্থাৎ এই তৃণভোজী প্রাণীদের পরিপাকতন্ত্র তুলনামূলকভাবে দীর্ঘ হয়ে থাকে। কি হয়ে থাকে? দীর্ঘ হয়ে থাকে, বড়। অন্যদিকে মাংসাশীদের অনেক সহজ পরিপাকতন্ত্র রয়েছে, এদের সহজে পরিপাক হয়ে যায়, এদের এদের পরিপাকতন্ত্র রয়েছে। এছাড়া তাদের পাকস্থলী একটা ছোট প্রকোষ্ঠ রয়েছে। ঠিক আছে, আচ্ছা বলো তো, কোন প্রাণীর পেট সবচেয়ে বড়, সবচেয়ে বেশি? আমি মানে এই টপিকটা থেকে একটু বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা ছাড়ো, এই প্রশ্নের কোনো, আচ্ছা। আচ্ছা দেখো, এখান থেকে একটা প্রশ্ন মনে পড়ে যায়। এসএসসি সিএইচএসএল ফর্ম ফিল আপ করেছে কেউ? এসএসসি সিএইচএসএল ফর্ম ফিল আপ করেছো? হ্যালো, কেউ করনি? কেউ করনি? এসএসসি সিএইচএসএল কেউ করনি? এসএসসি সিএইচএসএল টায়ার 1 এক্সাম 2022 অফিসিয়াল পেপার লক্ষ্য করো। গবাদি পশুর মতো রুমিন্যান্ট ড্যাশ এ উপস্থিতি ব্যাকটেরিয়া সেলুলোজ হজমে সাহায্য করে। রুমেন, খাদ্যনালী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত। রুমেন, খাদ্যনালী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, কোনটা হবে? আলোচনা কিন্তু করেছি, তাড়াতাড়ি উত্তর দাও। রুম্যান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, রুম্যান হচ্ছে সঠিক অ্যান্সার। রাইবো, আচ্ছা সরি, চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য দায়ী কোনটি? প্লাজমোড, ভাইভ্যাক্স, ভাইভ্যাক্স, নো। কোনটা হবে বলো?
কারো জানা নেই? নো। মানে জানা নেই তাই তো? কারো জানা নেই তাই তো? আচ্ছা বলো তো, ম্যালেরিয়া রোগের জন্য দায়ী কে? ম্যালেরিয়া রোগের জন্য দায়ী কে? ম্যালেরিয়া রোগের জন্য দায়ী স্ত্রী। স্ত্রী অ্যানোফিলিস মশা তাই তো? ওকে। আচ্ছা, ম্যালেরিয়া হয়েছে তোমার বা আমার, ঠিক আছে, আমি সবচেয়ে ভালো মাপের একটা ইঞ্জেকশন নিতে চাই। সেই ইঞ্জেকশনটা কোন ইঞ্জেকশন নেব আমি? আমার কাজ কি হবে? সবচেয়ে প্রথম কোন ইঞ্জেকশনটা আমি নেব? ডব্লিউএইচ প্রাপ্তবয়স্ক এবং শিশুদের গুরুতর পি ফ্যালসিপেরাম এই যে ফ্যালসিপেরাম, এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। তাহলে এখানে ম্যালিগনেন্ট ম্যালেরিয়ার জন্য দায়ী হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, সঠিক অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। তবে যেটা বললাম যে ম্যালেরিয়ার জন্য সবচেয়ে ভালো ইঞ্জেকশন কোনটি, দেখো এইচও, ডব্লিউএইচও, ঠিক আছে, ডব্লিউএইচও, ঠিক আছে, ডব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলেছে যে প্রাপ্তবয়স্কর এবং শিশুদের যে গুরুতর পি পি ফ্যালসিপেরাম ম্যালেরিয়া, ঠিক আছে, পি ফ্যালসিপেরাম ম্যালেরিয়া, এই পি ফ্যালসিপেরাম ম্যালেরিয়া জন্য কুইনাইনকে অগ্রাধিকার করেছে। কুইনাইন প্যারেন্টেরাল আর্টেসুনেটের সুপারিশ করেছে। কোন ইঞ্জেকশন? প্যারেন্টেরাল আর্টেসুনেটর, ঠিক আছে। ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন যেটা, এই ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন হলো প্রশাসনের পছন্দের একটা রুট। ইন্ট্রামাসকুলার ইঞ্জেকশনও যেটা সম্ভব হচ্ছে। কোন কোন ইঞ্জেকশন বললাম? ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন এবং ইন্ট্রামাসকুলার, ঠিক আছে, এগুলো, এই ইঞ্জেকশনগুলো। দেখো, প্রশ্ন করেছিলাম যেখানে 61 দাগে যে ম্যালেরিয়া বাহকের 4 ধরনের প্রোটোজোয়া রয়েছে। ম্যালেরিয়া যে বাহক, সেই ম্যালেরিয়া বাহকের 4 ধরনের প্রোটোজোয়া রয়েছে। এই 4 ধরনের প্রোটোজোয়ার নাম কিন্তু এখানে দেয়া আছে, দেখো। প্লাজমোডিয়াম ভাইভাক্স, ঠিক আছে, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম দেয়া আছে না, প্লাজমোডিয়াম ম্যালেরি দেয়া আছে, প্লাজমোডিয়াম ওভেল দেয়া আছে। এগুলো কিন্তু ম্যালেরিয়ার বাহক। কি বললাম? এগুলো সব কিন্তু ম্যালেরিয়ার বাহকের 4 ধরনের প্রোটোজোয়া, ঠিক আছে। তবে এদের মধ্যে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য দায়ী হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, ঠিক আছে। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম কিন্তু এই রোগের জন্য দায়ী। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যে ম্যালেরিয়া সৃষ্টিকারী প্রোটোজোয়ার বাহককে, উত্তর কি হবে? অপশন দেব না। ম্যালেরিয়া সৃষ্টিকারী প্রোটোজোয়ার বাহককে, নো নো নো, প্রশ্নটা বোঝো। ম্যালেরিয়া স্ত্রী স্ত্রী অ্যানোফিলিস মশা, স্ত্রী অ্যানোফিলিস মশা। এই স্ত্রী অ্যানোফিলিস মশা, এরা হচ্ছে কোনো রুগীর শরীরে থেকে রক্ত চুষে নিবে। ওই রুগীর শরীর থেকে রক্ত চুষে অপর কোনো ব্যক্তিকে কামড়াবে। তখন কি হচ্ছে না, ওই শরীরের যে রোগ সেটা সংক্রামিত হচ্ছে। জেনেটিক ইনফরমেশন কিসের দ্বারা পরিবাহিত হয়?
সকলে উত্তর দাও, উত্তর দাও, উত্তর দেওয়ার চেষ্টা করো সকলে একটু। জেনেটিক ইনফরমেশন কিসের দ্বারা পরিবাহিত হয়? পরীক্ষার খাতায় আন্দাজে কেউ উত্তর দেবে না, নেগেটিভ মার্ক থাকবে, অবশ্যই আন্দাজে কেউ উত্তর দেবে না। যেটা কনফার্ম, কনফার্ম তো কনফার্ম। একটু যদি এলোমেলো হয়ে থাকে একটা দুটো, সে একটা দুটো যে পাস করতে হবে, এই টার্গেট নিয়ে তোমাকে কিন্তু উত্তর দিয়ে আসতে হবে, ছেড়ে আসবে না, ঠিক আছে? আচ্ছা, জেনেটিক ইনফরমেশন কিসের দ্বারা পরিবাহিত হয়? উত্তর হবে আমাদের অপশান বি, নিউক্লিক অ্যাসিড। বলেছিলে না নিউক্লিক অ্যাসিড, কে বলেছিলে? রিয়া, রিয়া। জেনেটিক ইনফরমেশন হচ্ছে নিউক্লিক অ্যাসিড দ্বারা পরিবাহিত হয়। ঠিক আছে, এই জেনেটিক ইনফরমেশন মূলত ডিএনএ দ্বারা পরিবাহিত হয়। কি দ্বারা? ডিএনএ দ্বারাও পরিবাহিত হয়, হয়ে থাকে। ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। জেনেটিক ইনফরমেশন কি জিনিস তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত। ঠিক আছে, জেনেটিক ইনফরমেশনও আছে, জেনেটিক ইঞ্জিনিয়ার আছে। তবে এই জেনেটিকটা কি এটা আমাদেরকে জানতে হবে। এই জেনেটিক হচ্ছে একটা বংশগতি, ঠিক আছে, যা জৈবিক উত্তরাধিকার, অযৌন অথবা যৌন প্রজননের মাধ্যমে বাবা মা হতে সন্তান সন্ততিতে যে জিন, এই জিনগত বৈশিষ্ট্য স্থানান্তরণ হচ্ছে, ঠিক আছে, সেগুলোকে আমরা জেনেটিক বলি। বংশগতির মাধ্যমে ব্যক্তির মাঝে বৈচিত্র্য সঞ্চারিত, ঠিক আছে। জেনেটিক্সের প্রধানত তিনটি ক্ষেত্র আছে, তিনটি ক্ষেত্র। একটা হচ্ছে ট্রান্সমিশন জেনেটিক্স, আরেকটা হচ্ছে আণবিক জেনেটিক্স, আরেকটা হচ্ছে জনসংখ্যা জেনেটিক্স। জেনেটিক্সের জনক কাকে বলবো? গ্রেগর জোহান ম্যান্ডেল। গ্রেগর জোহান ম্যান্ডেল কে আমরা জেনেটিক্সের জনক বলবো। তিনি ছিলেন অস্ট্রেলিয়ার জীববিজ্ঞানী, ধর্মযাজক, আবহাওয়াবিদ, গণিতজ্ঞ ছিলেন। ঠিক আছে, জেনেটিক্সের আমরা জনক বলবো, বা জিন তত্ত্ববিদ্যার জনকও তাকে আমরা বলবো। ঠিক আছে, তাহলে জেনেটিক প্রথম আবিষ্কার করেছে গ্রেগর জোহান ম্যান্ডেল। ঠিক আছে, আচ্ছা এখান থেকে একটা প্রশ্ন মনে পড়ে যায়। ঠিক আছে, টিউটোরিয়াল আর্মি পেপার, টিউটোরিয়াল আর্মি পেপার, প্রশ্নগুলো অবহেলা করবে না। ডিএনএর এক প্রান্ত থেকে আরএনএ তে, ডিএনএর এক প্রান্ত থেকে, ডিএনএর এক প্রান্ত থেকে আরএনএ তে জেনেটিক তথ্য কপি করার প্রক্রিয়াকে কি বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিএনএর এক প্রান্ত থেকে আরএনএ তে জেনেটিক তথ্য কপি করার প্রক্রিয়াকে কি বলা হয়? আর্মি পেপার এসেছিল। অনুবাদ বলা হয়, প্রতিলিপি বলা হয়, না পুনরাবৃত্তি বলা হয়, না পরিব্যক্তি বলা হয়? প্রতিলিপি বলা হয়। কি? প্রতিলিপি। নোট করছো সকলে? প্রতিলিপি বলা হয়, ঠিক আছে। আচ্ছা আমাদের একটু জানা উচিত যে আমি বললাম যা, যে অনুবাদ, প্রতিলিপি, পুনরাবৃত্তি আর পরিব্যক্তি, এই যে চারটা অপশান বললাম, তো চারটা অপশান সম্পর্কে একটু জানা উচিত। তো যে অনুবাদটা কি, আমরা জানি যে ইংরেজি থেকে বাংলা এইসব ট্রান্সলেশনকে অনুবাদ বলা হয়, বাংলা থেকে ইংরেজি। কিন্তু এখানে অনুবাদটা কি আবার? এখানে অনুবাদটা হচ্ছে একটি ভাষা থেকে অন্য ভাষার শব্দ বা পাঠ্য অনুবাদ করার প্রক্রিয়া। যেরকম আমরা ভাবি ঠিক সেভাবে ডিএনএ থেকে আরএনএ, ঠিক আছে, এভাবেই তোমরা এটাকে ভেবে নিও।
আর যেটা হচ্ছে প্রতিলিপি, প্রতিলিপি কি? প্রতিলিপি হচ্ছে একটা জিন প্রকাশের প্রথম ধাপকে আমরা প্রতিলিপি বলবো। কি? জিন প্রকাশ পেয়েছে এই প্রথম ধাপকে আমরা প্রতিলিপি বলবো, যেখানে ডিএনএ এর একটি অংশ প্রতিলিপি উৎসেচক আরএনএ পলিমারেজ দ্বারা আরএনএ তে অনুলিপি করা হচ্ছে। ক্লিয়ার? আর পুনরাবৃত্তি যেটা, ডিএনএ এর প্রতিলিপি হলো একটা মূল। আচ্ছা, কোথায় বুঝতে পারছো না? কোন জায়গাটায় চালু করবো বলো? অনুবাদ বুঝতে পেরেছো? প্রতিলিপি, তাই তো? প্রতিলিপি হচ্ছে জিন প্রকাশের প্রথম ধাপ, যেখানে ডিএনএ এর একটি অংশ প্রতিলিপি উৎসেচক আরএনএ পলিমারেজ দ্বারা আরএনএ তে অনুলিপি করা হয়। আর পুনরাবৃত্তি হচ্ছে ডিএনএ প্রতিলিপি হলো একটা মূল ডিএনএ অণু থেকে ডিএনএ এর দুটি অভিন্ন প্রতিরূপ তৈরির জৈবিক প্রক্রিয়াকে বলা হয় পুনরাবৃত্তি। ঠিক আছে? এবং পরিব্যক্তি, যেটা পরিব্যক্তি ঘটে যখন একটা ডিএনএ জিন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যখন একটা ডিএনএ জিন ক্ষতিগ্রস্ত হয় তখন পরিব্যক্তি ঘটে এবং এমনভাবে পরিবর্তিত হয়ে যায় যে সেই জিন দ্বারা বহন করা জেনেটিক বার্তা পরিবর্তন করে ফেলে, এমন পরিবর্তন হয়। ঠিক আছে? আচ্ছা, যেটা বলেছিলাম, তুমি কি বলেছিলে প্রশ্নটা? জেনেটিক ইনফরমেশন, তাই তো? প্রশ্নে কি বলেছিলে? জেনেটিক, হ্যালো, আওয়াজ শুনতে আসো সকলে ঠিক মতো? আওয়াজ কি শোনা যাচ্ছে? হুম। চলো পরবর্তী পয়েন্টে চলে যাই। প্রথম সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে? প্রথম প্রথম সরল অণুবীক্ষণিক যন্ত্র কে আবিষ্কার করেছে? তাড়াতাড়ি উত্তর, তাড়াতাড়ি। হ্যাঁ, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। প্রথম সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করলেন কে? লিওয়েন হক। লিওয়েন হক, যে দেখো, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র প্রথম আবিষ্কার করেছিলেন নেদারল্যান্ডের বিজ্ঞানী কে বলতো? যৌগিক অণুবীক্ষণ যন্ত্র প্রথম সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করলেন বিজ্ঞানী লিওয়েন হক, এবং যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন প্রথম নেদারল্যান্ডের বিজ্ঞানী কর্নেলস ড্রাব্বল। ঠিক আছে, অপশন বি, অপশন বি। ঠিক আছে, নোট করে নেবে তোমরা। নোট করেছো? নোট করেছো সকলে? যৌগিক, যৌগিক। ঠিক আছে, আমি প্রশ্ন করতেছি, কে প্রথম যৌগিক অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেন? উত্তর দাও, অপশন দেবো না। এসএসসি এমটিএস 2020 পরীক্ষা এসেছিল। কে প্রথম যৌগিক অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেন? তাড়াতাড়ি উত্তর দাও।
যৌগিক অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে নেদারল্যান্ডের বিজ্ঞানী কর্নেস ডাবল। ঠিক আছে, চলো। তিনি হচ্ছে কি আবিষ্কার করেন? ঠিক আছে। অণুবীক্ষণ যন্ত্র দেখেছো? দেখেছো কেউ অণুবীক্ষণ যন্ত্র? অণুবীক্ষণ যন্ত্র দেখেছো? কোথায় দেখেছো? হ্যাঁ, বইয়ের মধ্যে? আমি ভাবছি চোখে দেখেছো, বাস্তব চোখে। অপশান দেখতে পাচ্ছ? অপশান এ রবার্ট ব্রাউন, বলো। রবার্ট ব্রাউনটা বাদ যাবে কেন? রবার্ট ব্রাউনকে বাদ দেবে কেন? রবার্ট ব্রাউন বাদ যাবে কেন? বলো, রবার্ট ব্রাউন কি আবিষ্কার করেছে? রবার্ট ব্রাউন কিসের আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছে? অপশান এ বাদ যাবে কেন? দুটো আলোচনা করেছি, বলো তাড়াতাড়ি। রবার্ট ব্রাউন নামটা কি নতুন শুনছো সকলে? সকলে উচ্চ মাধ্যমিক দিয়েছো এখানে? কলেজে কলেজ কমপ্লিট করেছো কে কে আছো? কলেজ কমপ্লিট করেছো? মং নন্দিনী, কলেজ কমপ্লিট করেছো? হ্যাঁ। রিয়াজুল গাজী। রিয়া। রিয়া আরেকজন রিয়া, রিয়া রাকসিত। চলো। রবার্ট ব্রাউন কিসের আবিষ্কার করেন? কিসের আবিষ্কারের জন্য বিখ্যাত? রবার্ট ব্রাউন হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। কি? নিউক্লিয়াস। রবার্ট হুক। রবার্ট হুক কি আবিষ্কার করেছিলেন? কোষ আবিষ্কার করেছিলেন। 1665 সালে কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক। 1831 সালে তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন। 1831 সালে, মাথায় রাখবে। আচ্ছা, নিউক্লিয়াস একটা কি শব্দ? ল্যাটিন শব্দ, মাথায় রাখবে। চলো। গলগি বস্তু কে আবিষ্কার করেছিল, কারোর জানা আছে গলগি বস্তু? 1898 সালে গলগি বস্তু ক্যামিল্লো গলগি, কয়জফলাকার ময়সই লয় ল ওকার, ক্যামিল্লো গলগি, তার নাম অনুসারেই গলগি বস্তু। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট কে আবিষ্কার করেছিল? ক্লোরোপ্লাস্ট জানা আছে? ক্লোরোপ্লাস্ট কে আবিষ্কার করেছিল? 1837 সালে ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করেছিলেন হুগো ভন মোল। হুগো ভন মোল ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করেছিল। ক্লিয়ার?
পারকিনজি নামটা বাদ যাবে কেন? বলো পারকিনজি। পারকিনজি বলো, পারকিনজি কি? হ্যাঁ, বলো। হ্যাঁ, আর একটু, এই তো আর বেশি নয়, 500, এই 10টা বাজলেই শেষ হয়ে যাবে। পারকিনজি, পারকিনজি, সি এর দাগেরটা দেখো, পারকিনজি। পারকিনজি ফাইবারগুলো হচ্ছে হৃৎপিণ্ডের বিশেষ পেশি ফাইবার এটা, যা হৃৎ স্পন্দন নিয়ন্ত্রণ করে। পারকিনজি ফাইবার, পারকিনজি কোষ এটা, ঠিক আছে? তবে তাহলে পারকিনজি একটা কি কোষ, ঠিক আছে? তবে এটা একটা নাম আছে, একটু লক্ষ্য, আচ্ছা ওয়েট। আচ্ছা, প্রশ্ন হতে পারে যে কাকে হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড বলা হয়? কাকে হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড বলে? কারো জানা আছে কাকে হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড বলা হয়? উত্তর কারো জানা আছে? উত্তর কারো জানা আছে কাকে হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড বলা হয়? এস এন এ কে, এস এন, সরি এস এ এন, এই এস এ এন কে হৃৎপিণ্ডের হৃৎপিণ্ড বলা হয়, ঠিক আছে? আচ্ছা, পারকিনজি কি আবিষ্কার করেছিলেন? এখানে পারকিনজি অর্থাৎ পুরকিনে, যিনি হচ্ছে 1837 সালে পুরকিনজে কোষের আবিষ্কারের জন্য বেশি পরিচিত হয়ে আছে। এই যে এটা একটা কোষের, কোষের নামও হতে পারে, ঠিক আছে, এবং কোষ আবিষ্কর্তারও নাম হতে পারে এটা, ঠিক আছে? পারকিনজি যেটা হচ্ছে 1837 সালে, যিনি 1837 সালে কোষ আবিষ্কার করেছিলেন, কোষ আবিষ্কারের জন্য বিখ্যাত, ঠিক আছে? সেরিবেলাম, যেটাকে বলা হয় পুরকিনজে সেল, ঠিক আছে, পুরকিনজে কোষ, এই পুরকিনজে কোষ আবিষ্কারের জন্য কিন্তু তিনি বিখ্যাত। চলো পরবর্তী প্রশ্ন। প্রিজমের মাধ্যমে আলোর বিচ্ছুরণের সময় কোন রঙটি মোটামুটি বিচ্যুত হয়? 64 দাগের অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার নয়, সরি, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার নয়, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো, প্রিজমের মাধ্যমে আলোর বিচ্ছুরণের সময় হলুদ রঙটি মোটামুটি বিচ্যুত হয়। বেগুনি রঙের কি হয়, এই বেগুনি রং যে বলছো, বেগুনি রঙের আলোর চ্যুতি সবচেয়ে বেশি, আর লাল রঙের যে লাল রং যে আছে না, বেগুনি রঙের হচ্ছে আলোর চ্যুতি সবচেয়ে বেশি হয়, মাথা রাখবে। আর লাল রং যে আছে না, ওই লাল রঙের আলোর চ্যুতি সবচেয়ে কম হয়ে থাকে, ঠিক আছে, সবচেয়ে কম, ঠিক আছে? আর মোটামুটি যেটা হলুদ রঙের, ঠিক আছে, কিন্তু হলুদ রঙের আলোচ্যুতি বেগুনি ও লাল বর্ণের মাঝামাঝি হয়, তাই হলুদ রঙকে মধ্যবর্ণ বলবো। কি বলবো? হলুদ রঙকে আমরা মধ্যবর্ণ বলবো। ক্লিয়ার? চলো পরবর্তী, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন। সেই ক্লাসেও আমরা ম্যাথ দিয়েই শেষ করেছিলাম, এই ক্লাসেও আমরা জেনারেল সায়েন্সের ম্যাথ দিয়েই শেষ করব, ঠিক আছে? চলো, শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁻⁻⁷ এবং কাচের প্রতিসারাঙ্ক 1.52 হলে কাচ মাধ্যমে আলোর গতিবেগ কত?
অঙ্কটা করতে পারবে? করার চেষ্টা করো তো দেখি। দেখো আমি একটু অঙ্কটা করে দিই, এটা ভালো করে আচ্ছা দেখো তোমরা লক্ষ্য করো যে কাচ মাধ্যমে প্রতিসরাঙ্ক কত। কাচ মাধ্যমে প্রতিসরাঙ্ক হচ্ছে কি, দেখো কাচ মাধ্যমে প্রতিসরাঙ্ক সূত্র শূন্য মাধ্যমে আলোর বেগ, উপরে থাকবে কি শূন্য মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে উপরে লিখে নাও, এর সূত্রটি তোমরা লিখে নাও। শূন্য মাধ্যমে আলোর বেগ, আমি বলছি তোমরা লিখে নাও। শূন্য মাধ্যমে আলোর বেগ আর নিচে হবে কাচ মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে। একটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বলেছে, দেখো শূন্য মাধ্যমে আলোর বেগ আর একটা হচ্ছে কাচের প্রতিসরাঙ্ক অর্থাৎ কাচ মাধ্যমে আলোর গতিবেগ, ঠিক আছে। উপরে হচ্ছে শূন্য আর নিচে হচ্ছে কাচ, ঠিক আছে, কাচের মাধ্যমে। ক্লিয়ার? আশা করছি দুটো লিখেছো। এবার আমাদের কি করতে হবে, অঙ্কটা করতে হবে। দেখো এখানে বলা হয়েছে যে কাচের প্রতিসরাঙ্ক কত দিয়েছে, কাচের প্রতিসরাঙ্ক 1.52, ঠিক আছে, 1.52, ঠিক আছে, সমান কত হবে 1.52 সমান কত হবে। আচ্ছা শূন্য মাধ্যমে আলোর বেগ কত, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত দেয়া আছে? সকলে শুনতে পাচ্ছ? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? 3 গুণিত 3 গুণিত 10, 3 গুণিত 10 ডিগ্রি পার মিটার, তাই তো, বাই 1.52। চলো এই দুটোর কাজ চলছে, বেশি কিছু নেই এখানে, তো তেমন কিছু নাই। এবার কাচের মাধ্যমে আলোর গতিবেগ কত, কি করব, কাচের মাধ্যমে আলোর গতিবেগ সেম পদ্ধতিতে এটা লিখবো। তারপরে যদি বলে কাচের মাধ্যমে আলোর বেগ কত, ঠিক আছে, এভাবে আমরা কি করবো, এই দুটোকে 1.97, সরি, আচ্ছা আমরা 1.52 কে 10 দিয়ে গুণ করব, কত উত্তর আসতেছে, তাড়াতাড়ি উত্তর উত্তর বলো, কনাকনি গুণ করে ফেলবো, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আর শুনতে পাচ্ছ সকলে? চলো এটা বার করো, কোনটা উত্তর হবে, গুণ করেছো উপর নিচে? আচ্ছা এই অঙ্কটা কিছু, এখানে কিছু ভুল দেওয়া আছে, ঠিক আছে, আমি পরের ক্লাসে কানেকশন করে, এখানে পরে কিছু ভুল দেওয়া আছে, ঠিক আছে, কানেকশন করে আমি দেখছি। ঠিক আছে আজ এতটা পর্যন্ত থাক। ঠিক আছে আজ এতটা পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সকলকে গুড নাইট।